ধুরন্ধর ঝড় এখন অতীত, কারণ এখন সারা দেশ জুড়ে উঠেছে সতলুজের ঝড়। সতলুজ এই ছবিটা 4 বছর আগে তৈরি হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত পায়নি সিনেমা হলে মুক্তি পাওয়ার আদেশ। এই ছবিটিকে দেওয়া হয়নি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনেরও আদেশ। শুধু তাই নয়, এই ছবিকে সহ্য করতে হয়েছে অনেক আইনি লড়াই। এই ছবির 127টি দৃশ্য বাদ দেওয়া হয়েছে। এই ছবির নাম পরিবর্তন করতে হয়েছে একাধিকবার। এর পরেও এই ছবি যখন অবশেষে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেল, সেখান থেকেও কিন্তু এই ছবিকে সরিয়ে নেওয়া হয়েছে। এই ছবিকে চলতে দেওয়া হয়নি। যার ফলে প্রশ্ন উঠেছে, এই ছবিতে এমন কি রয়েছে যার ফলে সিনেমা হল তো দূর, ওটিটি প্ল্যাটফর্মেও চলতে দেওয়া হলো না এই ছবিকে। প্রশ্ন উঠেছে, এই ছবিতে তবে কি আপত্তিকর কোনো বিষয় রয়েছে? কেউ কি তবে ভয় পেল এই ছবির বিষয়বস্তুতে? এই ছবি নিয়ে এত আলোচনা কেন হচ্ছে সারা দেশ জুড়ে? আজকের আমরা এই ভিডিওতে এই সমস্ত প্রশ্নের উত্তর এক এক করে জানাবো আপনাদের সামনে। জানাবো এই সতলুজের আসল ঘটনা। তাই অবশ্যই ধৈর্য ধরে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। ভিডিও শুরুতেই আপনাদের জানিয়ে দেব এই সতলুজের কিছু ডিটেলস। যেমন এই ছবি 3রা জুলাই ওটিটি প্ল্যাটফর্ম জি5-এ মুক্তি পায়। এই ছবির রান টাইম 164 মিনিট, অর্থাৎ প্রায় 2.5 ঘন্টারও কিছুটা বেশি সময় এই ছবির রান টাইম। এই ছবিতে অভিনয় করেছেন দিলজিৎ দোসাঞ্জ, অর্জুন রামপালের মতো অভিনেতারা। এই ছবিটা জি5-এ মুক্তি পাওয়ার দুদিনের মাথায় ছবিটিকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। জি5-এর পক্ষ থেকে বলা হয়, বর্তমান কিছু পরিস্থিতির কারণে এই ছবিটিকে সরিয়ে নেওয়া হচ্ছে। তবে এই ছবিটিকে কিন্তু ব্যান করা হয়নি, ছবিটিকে স্ট্রিমিং থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সেটা কেন, সেই কারণ কিন্তু এখনো জানা যায়নি। জি5-এর পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতির কারণে এই ছবিটিকে সরিয়ে নেওয়া হচ্ছে। তবে এই ছবি নিয়ে এত বিবাদ কেন? এই ছবি নিয়ে এত আলোচনা কেন? এই ছবি নিয়ে আলোচনা হচ্ছে কারণ এই ছবিটি একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা। এই ছবিটি একজন মানবাধিকার কর্মী যশবন্ত সিং খালরার জীবনী নিয়ে তৈরি করা, যিনি একজন সাধারণ ব্যাংকের কর্মী থেকে পরবর্তীকালে মানবাধিকার আন্দোলনের একজন প্রধান মুখ হয়ে ওঠে। এই ছবিতে যশবন্ত সিং খালরার অস্বাভাবিক মৃত্যুকে নিয়ে দেখানো হয়েছে, যার ফলে কিন্তু এই ছবি নিয়ে এক বিরাট ঝড় উঠেছে। কি সেই ঝড়, সেটাও আপনাদের জানাবো, কিন্তু প্রথমেই জানাবো এই ছবিকে কি কি সংগ্রামের মধ্যে দিয়ে যেতে হয়েছে। এই ছবিটির প্রথমেই নাম পরিবর্তন করতে হয়েছে একাধিকবার, যেমনটা আমরা প্রথমে বললাম। এই ছবির প্রথম নাম ছিল ঘল্লু ঘাড়া, তবে পাঞ্জাবিতে এই শব্দের অর্থ হয় গণহত্যা বা ভয়াবহ হত্যাকাণ্ড, যার ফলে এই নামটাকে বাদ দেওয়া হয়। এরপরে এই ছবির নাম দেওয়া হয় পাঞ্জাব 95। পরবর্তীকালে এই নামটাকেও বাদ দেওয়া হয়। তারপরে এই ছবির নাম দেওয়া হয় সতলুজ। সতলুজ নাম দেওয়ার এক কারণ হচ্ছে, এই যে যশবন্ত সিং খালরা এই মানবাধিকার কর্মী যখন মারা যায়, তারপর তার ডেড বডি সতলুজ নদীর তীরেই পাওয়া গিয়েছিল। সতলুজ পাঞ্জাবের একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক দিক থেকেও গুরুত্বপূর্ণ একটি নদী। সেই নদীর নাম থেকেই এই ছবির কিন্তু নামকরণ করা হয়েছে। তবে আপনাদের জানিয়ে দেব, এই ছবিকে সিবিএফসির দিক থেকে কেন আটকানো হয়েছে, কেন এই ছবি এখনো পর্যন্ত সিবিএফসি সার্টিফিকেট পায়নি। সিবিএফসির তরফ থেকে বলা হয়েছে, এই ছবিতে প্রশাসন ও পুলিশকে যেভাবে দেখানো হয়েছে সেটা ঠিক নয়। তবে নির্মাতাদের বক্তব্য, এই ছবি একজন মানবাধিকার কর্মীর লড়াইকে দেখিয়েছে। এই ছবি আসল ঘটনার ওপর নির্ভর করে তৈরি করা। এই ছবির যদি কোনো বিষয়কে এদিক ওদিক করা হয়, তাহলে মূল গল্পটাই বদলে যাবে। তবে সিবিএফসির পক্ষ থেকে জানানো হয়েছে, এই ছবিতে একাধিক সংবেদনশীল দৃশ্য রয়েছে, একাধিক সংবেদনশীল সংলাপ রয়েছে, এমনকি সাম্প্রদায়িক ভাবাবেগকে আঘাত করতে পারে এমনও কিছু বিষয় রয়েছে, যার ফলে এই ছবিটিকে আইন অনুযায়ী পর্যবেক্ষণ করার প্রয়োজন রয়েছে। এই নিয়েই কিন্তু চলছে বচসা, এবং যার ফলে এই ছবি এখনো পর্যন্ত সিবিএফসি সার্টিফিকেশন পায়নি এবং এই ছবিটিকে সিনেমা হলে মুক্তি পাওয়ার সার্টিফিকেট দেওয়া হয়নি। এছাড়া 2023 সালে টিআইএফএফ অর্থাৎ আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে এই ছবিটি যখন প্রদর্শন করানোর জন্য আবেদন করা হয়, তখনও রাজনৈতিক বিতর্কের অভিযোগে এই ছবিটিকে সেখান থেকেও ব্যান করা হয়। এখন অনেকেই বলছে যে রাজনৈতিক কারণে কিংবা
দেশের বিরোধী কোনো জিনিস দেখানোর কারণে এই ছবিকে কিন্তু ব্যান করা হচ্ছে, তবে সেটা আসল কথা নয়। কারণ এই ছবিটি যে সময়কার ঘটনা, সেটা মূলত কংগ্রেস আমল ছিল। চাইলেই বিজেপি সরকার কিন্তু এই ছবিটিকে দেখানোর নির্দেশিকা দিতে পারে, তবে দিচ্ছে না। কেন দিচ্ছে না সেটা পরের কথা, পরে জানাচ্ছি। তার আগেও আমাদের জানতে হবে এই সতলুজে এমন কি রয়েছে, সতলুজের ঘটনা এমন কি ঘটনা যা নিয়ে সারা দেশ জুড়ে আলোচনা হচ্ছে, ছবিটিকে দেখতে দেওয়া হচ্ছে না। চলুন সেটা আপনাদের জানাই। এই ছবির মূল বিষয়বস্তু, মূল প্রেক্ষাপট 1984 থেকে 1995 সালের মধ্যেকার। এই ছবির যে জায়গাকে নিয়ে গড়ে উঠেছে সেটা পাঞ্জাব। পাঞ্জাব দেশভাগের পর অনেক কিছু সহ্য করেছে। বিশেষ করে সব সীমান্তবর্তী রাজ্যগুলোই আমরা জানি যে কিভাবে কত কিছু সহ্য করে। যেমন আমরাই পশ্চিমবঙ্গের বাসিন্দা, আমরাও সীমান্তবর্তী একটা রাজ্য। আমরা জানি যে সীমান্তবর্তী রাজ্য হওয়ার ফলে কিন্তু একাধিক সমস্যা আমাদের সহ্য করতে হয়। একদিকে অনুপ্রবেশকারী সমস্যা, অন্যদিকে জঙ্গিদের আক্রমণের একটা ভয় থাকে। এমনকি আমরা প্রায় সময়ই জানি যে প্রতিবেশী দেশ থেকে যখন আমাদের দেশের বিরুদ্ধে কোনো কার্যকলাপ করা হয় সেটা কতটা ভয়ানক হতে পারে। যার ফলে পশ্চিমবঙ্গ যেমনভাবে বর্তমান দিনে আমরা জানি যে সেই সমস্যা এখনো শেষ হয়নি, সেরকম কিন্তু পাঞ্জাবেও 1984 থেকে 1995 কিংবা তার আগেও একাধিক সমস্যা ছিল। সেখানে বিচ্ছিন্নতাবাদীরা ছিল, উগ্রবাদীরা ছিল, খালিস্তানি মুভমেন্ট হয়, দেশভাগের যন্ত্রণা তো রয়েছে। এছাড়াও পাঞ্জাবে এখনো পর্যন্ত সেখানে কিন্তু ড্রাগসের, মাদকের একটা বিশাল বড় প্রভাব দেখা যায়। উড়তা পাঞ্জাব ছবিতে আমরা সেই বিষয় নিয়ে কিন্তু দেখেছি। এই ঘটনার পাঞ্জাবে এই ঘটনা শুরু হয় মূলত অপারেশন ব্লু স্টারের পর থেকে। অমৃতসরের স্বর্ণ মন্দিরের ঘটনা আমরা প্রত্যেকেই জানি। সেই ঘটনায় ঠিক 4 মাস পরে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়। ইন্দিরা গান্ধীর বডিগার্ড গুলি মেরে ইন্দিরা গান্ধীকে হত্যা করে। তারপরেই কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে শিখেদের ওপর হিংসার ঘটনা বাড়তে থাকে। রাজনৈতিক নেতাদের অন্তর্ভুক্তির কথা সামনে আসে। একাধিক কংগ্রেস নেতারা শিখেদের ওপরে হিংসা উস্কে দিচ্ছে এমন অনেক নাম কিন্তু সামনে আসে। অন্যদিকে শিখেদের তরফ থেকে খালিস্তানের দাবিও জোরদার হতে থাকে। এই দাবি আটকাতে এবং উগ্রবাদীদের নিয়ন্ত্রণ করার জন্য 1986 থেকে 1988 সালের মধ্যে চালানো হয় অপারেশন ব্ল্যাক থান্ডার। সেইবারেও স্বর্ণ মন্দিরে ঢুকে উগ্রবাদীদের বের করা হয়, যদিও এই অপারেশনের সময় স্বর্ণ মন্দিরের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এই অপারেশন চালানো হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নেতৃত্বে। আর এর পরেই 1990 সালে পাঞ্জাব পুলিশের ডিরেক্টর জেনারেল কেপিএস গিলের নেতৃত্বে এই উগ্রবাদকে শেষ করার জন্য এক বড়সড় এবং খুব কঠিন অভিযান চালানো হয়। আর সেই অভিযানই কিন্তু এই সতলুজ সিনেমার মূল বিষয়বস্তু। হ্যাঁ, এটা ঠিক যে ডিরেক্টর জেনারেল কেপিএস গিলের নেতৃত্বে উগ্রবাদ থেমে গিয়েছিল, কিন্তু এখানেই মানবাধিকার লঙ্ঘনের একাধিক প্রশ্ন ওঠে। আর এখানেই আসে যশবন্ত সিং খাল্লা। যশবন্ত সিং খাল্লা ছিলেন একজন সাধারণ ব্যাংকের কর্মী। তিনি কিন্তু বড়সড় কোনো লোক ছিলেন না। এছাড়া তিনি একটি মানবাধিকার সংগঠনের একজন ডিরেক্টর ছিলেন। তিনি একদিন দেখলেন যে তার এক বন্ধু হঠাৎ করেই নিরুদ্দেশ হয়ে গিয়েছে, তার কোনো পাত্তা নেই। যশবন্ত সিং খালরা একটু খবর নিয়ে দেখেন যে তার সেই বন্ধুকে শেষবার পুলিশ তুলে নিয়ে গিয়েছিল, তারপর থেকে তার কিন্তু আর কোনো খবর নেই। এরপর খালরা খুঁজতে শুরু করে। খালরা দেখতে থাকে যে কোথায় তার বন্ধু গিয়েছে, ট্রেস করা শুরু করে। এই খুঁজতে খুঁজতে খালরা অমৃতসর, তারানারায়ণ, মাজিটার একাধিক নগর নিগম এবং শ্মশান ঘাটের গুপ্ত রেকর্ড বের করে আনে। আর সেই গুপ্ত রেকর্ডে খালরা দেখতে পায় পুলিশ শুধুমাত্র সন্দেহের বশে উগ্রবাদ ঠেকানোর জন্য নির্দোষ শিখেদের তুলে নিয়ে যাচ্ছে, আর তাদেরকে কোর্টে না পেশ করে তাদেরকে এক জায়গায় আটকে রাখছে, তাদের ওপর অত্যাচার করছে এবং এনকাউন্টার করে দিচ্ছে। এবং শ্মশানের যে কর্মীরা তাদেরকে তেল এবং কাঠের টাকা দিয়ে লাশগুলোকে অজ্ঞাত পরিচয় বলে জ্বালিয়ে দিচ্ছে। খালরা লক্ষ্য করে যে শুধুমাত্র অমৃতসরে যে রেকর্ড বুক রয়েছে শ্মশানের, সেখানে 2097 জনকে এইভাবে পোড়ানো হয়েছে যাদের কোনো পরিচয় নেই, অজ্ঞাত পরিচয় দিয়ে পোড়ানো হয়েছে। খালরা দাবি করেন যে পুরো পাঞ্জাবে এই সংখ্যাটা প্রায় 25,000।
এরপর খালরা 1995 সালে এই প্রমাণ নিয়ে ব্রিটেন এবং কানাডায় চলে যান। সেখানে তিনি যখন এই সমস্ত প্রমাণ দেখান, সেখান থেকে খালরাকে ওয়ার্ন করা হয় যে আপনি কিন্তু দেশে ফিরবেন না, দেশে ফিরলে আপনার জীবন ঝুঁকির মুখে পড়তে পারে। যদিও খালরা এই সমস্ত কিছুকে অবহেলা করেন এবং তিনি দেশে ফিরে আসেন, এবং তারপরে যা হয় সেটাই কিন্তু সব থেকে ভয়াবহ। 1995 সালের 6 সেপ্টেম্বর রিপোর্ট যা বলছে, যশবন্ত সিং খালরা নিজের বাড়ির বাইরে নিজের গাড়িটা ধুচ্ছিলেন। ঠিক সেই সময় একটা পুলিশের ভ্যান আসে এবং খালরাকে তুলে নিয়ে চলে যায়। এরপর অক্টোবর মাসে খালরার ডেড বডি পাওয়া যায়। জানা গিয়েছে পুলিশ তার উপর নির্মমভাবে অত্যাচার চালিয়েছে এবং তারপর তার এনকাউন্টার করে নদীতে ফেলে দিয়েছে। সুপ্রিম কোর্ট পরবর্তীকালে সিবিআইকে এই খালরার সমস্ত তথ্যকে তদন্ত করার নির্দেশ দেয়। সিবিআই দেখে যে খালরার একাধিক তথ্যই সমস্ত কিছু সত্য, বেশ কিছু প্রমাণ একেবারেই নিখুঁত। এরপরে 2005 সালে সুপ্রিম কোর্ট যশবন্ত সিং খালরার হত্যাকাণ্ডে 6জন পুলিশ অফিসারকে দোষী সাব্যস্ত করে এবং তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এই ছিল সতলাজ ছবির বিষয়বস্তু। এখন প্রশ্ন হচ্ছে, এই ছবি কেন চলতে দেওয়া হচ্ছে না? মনে করা হচ্ছে যে সামনেই রয়েছে পাঞ্জাবে নির্বাচন। সরকার ভয় পাচ্ছে যে পুরনো ঘটনা দেখলে এই ঐতিহাসিক আঘাত পুনরায় জাগতে পারে। এই যে কালো ইতিহাস, এই কালো ইতিহাস দেখার পরে পাঞ্জাব ফের একবার অশান্ত হতে পারে এবং একাধিক বিচ্ছিন্ন ঘটনা ফের ঘটতে পারে। সেই ভয়েতেই কিন্তু এই ছবিকে হয়তো সবার জন্য উপলব্ধ করা হচ্ছে না, এমনটাই মনে করা হচ্ছে। এতক্ষণ আপনাদের জানালাম এই সতলাজ ছবির সমস্ত বিবরণ, সতলাজ ছবি কোন ঘটনা নিয়ে তৈরি সেইটা, এবং সরকার কেন এই ছবিকে সামনে আসতে দিচ্ছে না। এবার আমরা জানাবো সোশ্যাল মিডিয়ায় এই ছবিকে নিয়ে কি আলোচনা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় কিন্তু একাধিক বিতর্ক উঠেছে এই ছবিকে নিয়ে। কি কি সেই বিতর্ক সেটা আপনাদের সামনে এক এক করে তুলে ধরবো। এগুলো সবই কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে তুলে আনা। প্রথমত বলা হচ্ছে প্রধানমন্ত্রীর হত্যার সময় একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজছে, যেটা কিন্তু কানে একটু অন্যরকম শোনায়। সেটা দেওয়া হয়তো ঠিক হয়নি। যেহেতু এটা একটা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত, তাই এরকম ব্যাকগ্রাউন্ড মিউজিকের ব্যবহার কিন্তু আশানুরূপ নয়। এটা প্রথম একটা কন্ট্রোভার্সি যেটা এক ব্যবহারকারী লিখেছে। দ্বিতীয় ব্যবহারকারীর বক্তব্য যে খালিস্তানি উগ্রবাদকে সমর্থন করা হয়েছে এই ছবিতে। তৃতীয়ত অনেকে বলছে কেপিএস গিলকে ভুলভাবে দেখানো হয়েছে এবং পুলিশের যে ভাবমূর্তি সেটাকে নষ্ট করা হয়েছে। অনেকের আবার দাবি যে এই যে 25,000 যে সংখ্যাটা, সেটা কিন্তু কোনো রকম ডকুমেন্টে এখনো পর্যন্ত প্রমাণ হয়নি যে 25,000 লোককে বা শিখকে নির্দোষ ছিল এবং তাদেরকে পুলিশ হত্যা করেছে। এই সংখ্যাটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক রয়েছে যে প্রমাণিত সংখ্যা এটা নয়, তাই এটা ছবিতে দেখানো ঠিক হয়নি। এছাড়াও অনেকে বলছেন যে এই সময় যে ঘটনা ঘটে, অনেক ক্ষেত্রেই অনেক শিখেরা পালিয়ে গিয়েছিল, অনেক শিখেরা দেশ ছাড়া হয়েছিল এবং অনেক শিখেরা মিলিটেন্টের সাথে যুক্ত হয়ে গিয়েছিল। তাই পরবর্তীকালে তাদের পরিবাররা তাদের ডেড বডি নেয়নি। আর যারা পালিয়ে গিয়েছিল তাদের পরিবারের তরফ থেকে সরকারের কাছে বলা হয় যে আমার ছেলেকে পাওয়া যাচ্ছে না, আমার ছেলেকে হয়তো পুলিশ মেরে দিয়েছে, ওই তালিকায় আমার ছেলে রয়েছে, এবং তারা সরকারি সাহায্য নিতে থাকে, এমনকি আন্তর্জাতিক সাহায্য নিতে থাকে। কিন্তু দেখা যায় যে অনেকের ছেলে হয়তো বিদেশে রয়েছে, তারা সত্যিকারের মরে যায়নি। এরকম অনেক ঘটনাও কিন্তু অনেক ব্যবহারকারী বলছে সোশ্যাল মিডিয়া। এই কথাগুলো আমরা বলছি না, এগুলো সোশ্যাল মিডিয়া পোস্টে আমরা দেখেছি। কি কি কন্ট্রোভার্সি হচ্ছে এই ছবিকে নিয়ে সেগুলো আপনার সামনে তুলে ধরলাম। এমনকি অনেক ডকুমেন্টেড তথ্য দেখাচ্ছে যে সেই সময় খালিস্তানি উগ্রবাদীরা প্রায় 600 থেকে 900 হিন্দুকে মেরেছিল। এই তথ্য কিন্তু সিনেমায় দেখানো হয়নি, যার ফলে প্রশ্ন কিন্তু স্বভাবতই উঠছে এই ছবিটি কি আদেও একতরফা কোনো জিনিস দেখানো হয়েছে নাকি সত্যিকারের ঘটনা দেখানো হয়েছে। এই ছবি প্রশ্ন তুলে দিয়েছে একদিকে ফ্রিডম অফ এক্সপ্রেশনের এবং একদিকে ল অ্যান্ড অর্ডারের। আপনি কি এই ছবি এখনো পর্যন্ত দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান কেমন এই ছবি। এই ছবিটি কি সত্যি বিতর্কিত নাকি এই ছবিটি সবার দেখা উচিত? জানাতে ভুলবেন না কেমন লাগলো আমাদের আজকের এই এপিসোড। জানাতে ভুলবেন না এই ছবিটি কি আবার পুনরায় জি5 এবং সিনেমা হলে মুক্তি দেওয়া উচিত নাকি যেমন ব্যান করা হয়েছে কিংবা চলতে দেওয়া হচ্ছে না
তেমনই করা উচিত। জানাতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট করে। আর যদি আপনারা এরকমই বিভিন্ন বিষয় নিয়ে দৈনিক দেখতে চান একটি করে স্পেশাল এপিসোড, তাহলে কিন্তু অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলটিকে। ধন্যবাদ।